সো এখন আমরা শিখব সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলতে কি বুঝি। আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানি, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে আমরা শিখেছিলাম যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। হ্যাঁ, সো অ্যালকেনটাও সিমিলার। অ্যালকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় অ্যালকেন। হ্যাঁ, অ্যালকেনের যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা দিয়েছিলাম মিথেন এবং আরও দিয়েছিলাম ইথেন C2H6। হ্যাঁ, আরও প্রোপেন ছিল, বিউটেন ছিল। যা হোক, আমরা যদি এই ইথেনের এক্সাম্পলটা একটু দেখি তাহলে হচ্ছে ইথেন হচ্ছে 2টা কার্বন আছে। সো এখানে হাইড্রোজেন আছে 6টা। সো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা 6টা হাইড্রোজেন শেষ। এবং এই 2টা কার্বনের মাঝে যদি আমরা বন্ড দেখি তাহলে শুধুমাত্র এখানে একটা সিগমা বন্ড বা একটা মাত্র বন্ড আছে। সো এরকম যদি বন্ড থাকে, এক কার্বন শিকলের মাঝে শুধুমাত্র একটা বন্ড থাকে, তবে সেটাকে আমরা কি বলবো? অ্যালকেন। সো অ্যালকেন, KNANE। সো এখানে নামের শেষে আমরা দেখতে পাচ্ছি ANE আছে। হ্যাঁ, সো অ্যালকেনের ক্ষেত্রে সবসময় নামের শেষে ANE থাকবে। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 2। হ্যাঁ, সো আমি যদি এখানে n এর ব্যাপারগুলো বলি, n সমান কি? হ্যাঁ, আর এখানে এই 2n প্লাস 2 এটা দিয়ে মূলত কি বোঝাচ্ছি? এটা দিয়ে কিন্তু আমরা হাইড্রোজেনের সংখ্যাটা বুঝি। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা বলতে পারি আমরা। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ ফর্মুলা। হ্যাঁ, সো এটা গেল। এরপরে এখানে n সমান আমরা কি বসাতে পারি? n সমান যদি আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বসাতে পারি, সো n সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম আরও অসংখ্য সংখ্যা হতে পারে। হ্যাঁ, সো আমরা দেখেছিলাম যে n সমান যদি আমরা 1 বসাই তাহলে আমরা অ্যালকেনের যে সদস্যটা পাই সেটা হচ্ছে মিথেন। হ্যাঁ, যেমন C1 হয় H2n এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 প্লাস হচ্ছে 2। সো এখানে আমরা সমান কি পাই? CH4। 2 আর 1 গুণ দিলে 2 হয়, প্লাস হচ্ছে 4 হয়। সো CH4 বা C1 আমরা আমাদের 1 লেখার প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আমাদের মিথেন পাইতাম। এরপরে হলো যদি n সমান যদি 2 বসাতাম তাহলে কি পাইতাম? C2H। সো এখানে যদি আমরা 2 বসাই, 2 2 আর 4 প্লাস হচ্ছে 4, সো 6। আচ্ছা, সো এই 2n, সো এই 2n মূলত আমরা কিন্তু 2n প্লাস 2 এটাতে কিন্তু হাইড্রোজেনের সংখ্যাটা দেখতেছি। আচ্ছা, সো C2H6 এটা হচ্ছে আমাদের ইথেন। হ্যাঁ, নামের শেষে কি আছে? ANE। সো এগুলো আমরা জানি। সো n সমান আমরা 1 বসালে কি পাই? মিথেন পাই। দ্বিতীয় সদস্য n সমান যদি 2 বসাই তাহলে আমরা কি পাই? এর নাম হচ্ছে ইথেন। হ্যাঁ, সো ইথেনের সংকেত আমরা অলরেডি শিখেছি C2H6। সো এই ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন। সো এখানে অ্যালকেনের বন্ধনের ব্যাপারে একটু বলা হয়েছে যে অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। সো অ্যালকেনকে প্যারাফিন বলে। হ্যাঁ, সো প্যারাফিন কথাটার অর্থ হচ্ছে কম আসক্ত বা আসক্তিহীন। কেন আসক্তিহীন? আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, আমরা দেখি হচ্ছে মিথেনের এক্সাম্পলটাই যদি দেই, CH4। সো এটাকে আমরা এইভাবে লিখি, CH4টাকে। সো আমরা যদি এখানে বন্ধনের হিসেব দেখি, সো এখানে এই যে শুধুমাত্র একক বন্ধন আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড এবং এগুলো নাম হচ্ছে সিগমা বন্ড। তোমরা একটু নামটা মনে রাখো। যদি একক বন্ধন থাকে তবে সেই বন্ধনটাকে আমরা কি বলবো? সিগমা বন্ড বলবো। সো যদি শুধুমাত্র এরকম সিগমা বন্ড থাকে, এই সিগমা বন্ডগুলো ভাঙা অনেক কষ্টকর। সো সিগমা বন্ড হচ্ছে ভেরি স্ট্রং বন্ড। সো সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড, এই কারণে এই বন্ধনগুলো সহজে ভাঙে না। হ্যাঁ, যেহেতু এই বন্ধনগুলো সহজে ভাঙে না এবং ভাঙতে প্রচুর এনার্জি লাগে, এই কারণে অ্যালকেন সাধারণত কোনো যৌগ গঠন করতে চায় না। সো এই কারণে অ্যালকেনকে অনেকটা নিষ্ক্রিয় বলা হয় এবং এদেরকে প্যারাফিন বা আসক্তিহীন বলে। ঠিক আছে, সো আসক্তিহীনের ব্যাপারটা আমরা শিখলাম যে এখানে শুধুমাত্র সিগমা বন্ড থাকে যে বন্ধনগুলো অনেক স্ট্রং। হ্যাঁ, যে কারণে সহজে ভাঙা যায় না। হ্যাঁ, এই কারণে অ্যালকেন সমূহ কি আসক্তিহীন বা অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। সো এখান থেকে তোমাদের কোশ্চেন হয় যে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়।
হ্যাঁ, সো এটা তোমরা শিখে রাখবে। আচ্ছা, আর এখানে যে দুইটা ফিগার, একটা মিথেনের ফিগার দিয়েছে যেটা আমরা এখানে দেখিয়েছি অলরেডি। হ্যাঁ, সো এটা মিথেনের ফিগার, আর একটা হচ্ছে ইথেনের ফিগার। সো এই ফিগারটাও আমি ড্র করেছি, তোমরা আমার মতো করে করবে। হ্যাঁ, এটা রিয়েল স্ট্রাকচার এরকমই। হ্যাঁ, রিয়েল স্ট্রাকচারটা 3Dতে দেখতে পারবা, 3 ডাইমেনশনাল। সো এটাকে সাধারণত শূন্যস্থানে দেখা যায় এরকম ফিগারে, এছাড়া বাস্তবে এরকম ফিগার আমরা খাতায় ড্র করতে সহজে পারি না। আচ্ছা, এরপরে অ্যালকেনের যদি নোমেনক্লেচারটা দেখি, সো অ্যালকেনের নামকরণটা কিভাবে করা হয়। হ্যাঁ, সো আমরা নোমেনক্লেচার অফ অ্যালকেন দেখব। সো নোমেনক্লেচার অফ অ্যালকেনটা কী হয়, অ্যালকেন নামকরণ কীভাবে করা হয়। যদি আমরা সরল শিকল বিশিষ্ট হয়, যদি আমরা শুধুমাত্র একটা চেইন থাকে, তবে অ্যালকেনের নাম সাধারণত যদি 1 কার্বন হয় সেটাকে আমরা কি বলবো, মিথেন। যদি 2 কার্বন হয় সেটাকে বলবো হচ্ছে ইথেন। 3 কার্বন হলে বলবো হচ্ছে প্রোপেন। 4 কার্বন হলে বলবো হচ্ছে বিউটেন। অর্থাৎ অ্যালকেনের যে নামকরণ, যদি আমরা অ্যালকেনের সাধারণ সংকেত শিখেছিলাম CnH2n প্লাস হচ্ছে 2, যদি এখানে n সমান 1 হয় তবে নামটা হবে হচ্ছে মিথেন, তোমরা বাংলায় দেখে নিবে মিথেন। এরপরে যদি n সমান 2 হয় তাহলে নাম হবে হচ্ছে ইথেন। n সমান যদি 3 হয় তাহলে নাম হবে হচ্ছে প্রোপেন। n সমান 4 হলে নাম হবে বিউটেন। তো সবসময় কি নামের শেষে এনই থাকবে অ্যালকেনের ক্ষেত্রে। n সমান 5 হলে নাম হবে হচ্ছে পেন্টেন। এরপরে n সমান 6 হলে নাম হবে হচ্ছে হেক্সেন। n সমান 7 হলে নাম হবে হচ্ছে হেপটেন। n সমান 8 হলে নাম হবে হচ্ছে অক্টেন। n সমান 9 হলে নাম হবে ননেন। n সমান 10 যদি হয় তাহলে নাম হবে ডেকেন। সো এনের ভ্যালু বৃদ্ধির সাথে সাথে এই নামগুলো এরকম হবে। হ্যাঁ, সো এখানে মিথেন এই নামগুলো এই ইথ এগুলো হচ্ছে গ্রিক শব্দ, এর সাথে জাস্ট এনই যুক্ত করে এই নামগুলো করা হয়। তো গ্রিক নেম প্লাস হচ্ছে ANE। হ্যাঁ, এটা দিয়ে মূলত এই অ্যালকেনগুলোর নামকরণ করা হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখি যে অ্যালকেন নাম কিভাবে করা হয়। গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে ANE যুক্ত করে এই অ্যালকেনের নামকরণটা করা হয়। তাহলে আমরা শিখে গেলাম অ্যালকেনের নামকরণ কিভাবে করা হয়। এবং আমরা যদি এরপরে আরও দেখি, n সমান যদি 11 হয়, তাহলে কি নাম হয়, অ্যান্ডেকেন। n সমান 12 হলে ডোডেকেন। এইভাবে নামগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরও বিস্তারিত দেখব, এখানে তোমাদের বইয়ে আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপটা কি। হ্যাঁ, সো অ্যালকাইল গ্রুপটা কি এটা আমরা একটু শিখব। আচ্ছা, এখন আমরা শিখব অ্যালকাইল গ্রুপটা কি। সো অ্যালকাইল গ্রুপ খুব সহজ। আমরা যদি অ্যালকেনের সাধারণ সংকেতটা দেখি তাহলে দেখতে পাবো CnH2n প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। সো এটা হচ্ছে অ্যালকেন, তাই তো। সো অ্যালকেনের এই ফর্মুলাটাকে, সাধারণ সংকেতটাকে যদি আমরা এইভাবে লিখি, CnH2n প্লাস 1 প্লাস 1 লিখতে পারি। সো এখন এই অংশটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল গ্রুপ। হ্যাঁ, সো অ্যালকাইল গ্রুপ নাথিং বাট অ্যালকেনের সাধারণ সংকেত থেকে একটা হাইড্রোজেন, জাস্ট এটা তো 1 তো হাইড্রোজেনের সংখ্যা, জাস্ট একটা হাইড্রোজেন কম যদি হয় তবে সেটাকে অ্যালকাইল গ্রুপ বলে। এখন অ্যালকাইল গ্রুপের নামটা কিভাবে করা হয় সেটা আমরা দেখব। আগে দেখি বইয়ে ওরা কী লিখছে। সো অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয় তাহলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়। সো অ্যালকাইল মূলকটা কিন্তু একটা একযোজী মূলক। হ্যাঁ, সো একযোজী মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল বলে। সো আমরা এটা বুঝে গেলাম যে অ্যালকেনের সাধারণ সংকেত থেকে যদি একটা হাইড্রোজেন কম হয় তবে সেটাকে অ্যালকাইল মূলক বলা হয়। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি, আমি যে কথাটা বলেছি তারা সেটাই বলেছে যে অ্যালকেনের সাধারণ সংকেত থেকে আমরা আর কখন ব্যবহার করব,
যখন আমরা একটা হাইড্রোজেন কম লিখব। সো ওরাও এরকম লিখেছে H2N এর পরিবর্তে RH লেখা হয়। সো আমরা এটা যদি H এর সংখ্যা হয় তো এটাকে যদি R দিয়ে চিহ্নিত করি, অ্যালকাইল ইট ইজ ডিনোটেড বাই, সো ডিনোটেড বাই কি, ডিনোটেড বাই হচ্ছে R। সো অ্যালকাইলটাকে আমরা R দিয়ে, অ্যালকাইল মূলকটাকে বা অ্যালকাইল গ্রুপটাকে আমরা R দিয়ে যদি লিখি তাহলে আমরা এই সংকেতটাকে লিখতে পারতাম কীরকম, RH। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যালকাইল, এই আরটা হচ্ছে অ্যালকাইল মূলক আর এইচ তো হাইড্রোজেনের সংখ্যা। সো এটাকে আমরা সংক্ষেপে কি লিখি, RH। সো সেটা ওরা বলছে যে এর পরিবর্তে CnH2n+2, এর পরিবর্তে কি লিখি, RH। এই আরটা হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, সো এই যে ওরা এটা দিয়েছে R সমান CnH2n প্লাস হচ্ছে 1। আচ্ছা, যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করা হয়, অপসারণ করে অ্যালকাইল মূলক তৈরি করা হয়, সেই অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে আমরা OIL যোগ করি। মানে ওরা বলতে চাচ্ছে যে আমরা অ্যালকেনের নাম, ধরো আমাদের যদি মিথেন হয় তাহলে মিথেনের ANE যদি আমরা মাইনাস করে দিই, ANEটাকে যদি বাদ দেই, মানে ANEটা বাদ দিয়ে আমরা কি যুক্ত করব, জাস্ট OIL যুক্ত করব। সো এটার সাথে আমরা কি যুক্ত করতাম, প্লাস OIL। হ্যাঁ, সো এবার যদি নামটা দেখি আমরা, মিথাইল, সো এটাই তো হয়। সো এটা যদি অ্যালকেনের আমাদের সদস্যটা ছিল মিথেন, তো তার সাথে আমরা ANE বাদ দিয়ে আমরা OIL যুক্ত করে তো পাইলাম হচ্ছে মিথাইল। সো এটা মিথাইল মূলক হচ্ছে RH। হ্যাঁ, এটা ছিল মিথাইল মূলক। সো এখানে আর এর ভ্যালুটা কী ছিল, আর এর ভ্যালুটা ছিল CH3। সো এটা ছিল আর এর ভ্যালু, আচ্ছা, মিথাইল মূলকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যদি আমরা ইথেন দেখি, সো ইথেন ছিল C2H6। সো এখানে যদি আমরা এটাকে অ্যালকাইল মূলক, অ্যালকাইল গ্রুপ করতে চাই তাহলে আমরা কি করব, ANE বাদ দেব। সো ANEটাকে যদি বাদ দিয়ে আমরা এর সাথে OIL যদি যুক্ত করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাই, ইথাইল পাবো। হ্যাঁ, সো তখন এটা কি হয়ে যাবে, এই এখানে অ্যালকাইল গ্রুপ C2H6, এটার অ্যালকাইল গ্রুপ কি হবে, C2H5। হ্যাঁ, আর একটা হাইড্রোজেন এখানে এক্সট্রা থাকবে। সো এই C2H5 এটাকে আমরা কি বলবো এখানে, সেটাকে ইথাইল গ্রুপ বলবো বা ইথাইল মূলক বলবো। আর এটার সাথে এটাকে আমরা কি দিয়ে সূচিত করব, R দিয়ে। হ্যাঁ, এটার সাথে আমাদের ছিল হচ্ছে হাইড্রোজেন। সো এখানে একইভাবে প্রোপাইল C3H8 হয়। সো এখানে আমরা কি করব, C3H7, এটাকে আমরা R ধরবো, আর হচ্ছে এর সাথে একটা H। হ্যাঁ, সো এটা RH। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এই আরটাকে কি বলবো হচ্ছে, এই আরটাকে বলবো হচ্ছে প্রোপাইল। হ্যাঁ, সো এটাকে আমরা প্রোপাইল বলবো। সো মিথেন থেকে যদি আমরা কি পাই, মিথাইল পাই, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে হচ্ছে প্রোপাইল। হ্যাঁ, সো এগুলা আমরা শিখলাম। দেখো প্রোপাইলের ক্ষেত্রে CH3, CH2, CH2। হ্যাঁ, সো কার্বন হচ্ছে 3টা আর হাইড্রোজেন হচ্ছে 3টা আর হচ্ছে 4টা, 7টা। হ্যাঁ, তো দেখো 3টা আর 7টা, এটা হচ্ছে প্রোপাইল গ্রুপ। ওকে, সো এবং বিউটেন থেকে আমরা কি পাবো, বিউটাইল পাবো। হ্যাঁ, সো বিউটেন সমান আমরা জানি কার্বন সংখ্যা যদি 4টা থাকে তখন হয় বিউটেন। হ্যাঁ, বিউটেনের ANEটা বাদ দিয়ে আমরা OIL যদি যুক্ত করি তবে সেটা হয়ে যাবে বিউটাইল। একইভাবে পেন্টাইলে কি 5টা কার্বন থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো অ্যালকেনের কার্বন সংখ্যা এবং নাম ও সংকেত। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এটা, তোমাদের আমি অলরেডি বলেছি, তোমাদের এটা প্র্যাকটিস করে শিখতে হবে। হ্যাঁ, সো অ্যালকেনের কার্বন সংখ্যা, অ্যালকেনের নাম এবং হচ্ছে অ্যালকেনের সংকেত। আচ্ছা, সো কার্বন সংখ্যা যদি 1 হয়, মানে আমরা দেখেছিলাম যদি N সমান, যদি অ্যালকেনের যে সাধারণ সংকেত ছিল সেখানে N সমান যদি 1 হয় তবে সেটা হয় মিথেন এবং তার সংকেত হচ্ছে এটা CH4। এটাকে আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে এইভাবে লিখতে পারি। সো এটা হচ্ছে মিথেন। হ্যাঁ, এই যে ইংলিশ নামটা দেখবা, নামের শেষে AN
ই আছে। আচ্ছা, এরপর এন সমান কি, যদি 2 হয় তাহলে সেটা হয় ইথেন এবং তার সংকেত হচ্ছে এটা। এটাকে আমরা যদি লিখি এইভাবে লিখতে পারি C2H6। হ্যাঁ, যদি এন সমান যদি 3 হয় তাহলে কি হয়, প্রোপেন। হ্যাঁ, এবং এটার সংকেত হচ্ছে এটা। এটা হচ্ছে আমরা যদি সংক্ষেপে লিখি C3H8 লিখি। হ্যাঁ, সো অ্যালকেনের এই কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যার একটা মিল আছে। হ্যাঁ, এটাকে আমার স্যার শিখাইতো, হ্যাঁ, একটা নামতার আকারে, যে আমরা নামতা শিখতাম 2 দুগুণা কত হয়, 2 2 যার হচ্ছে 4 হয়, মানে 2 দুগুণা 4 হয়। তো আমার স্যার যখন আমরা অ্যালকেন শিখতাম বা কেমিস্ট্রিতে আমরা কি বলতাম, আমার স্যার সবসময় বলতো 2 দুগুণা হয় হচ্ছে 6। এরপরে 3 দুগুণা কত হয়, 3 দুগুণা 8 হয়। হ্যাঁ, এরপরে 4 দুগুণা কত হয়, 4 দুগুণা হয় হচ্ছে 10। হ্যাঁ, সবসময় কি হতো, সবসময় হচ্ছে 2 করে এক্সট্রা বেশি বলতে হতো। হ্যাঁ, 2 করে এক্সট্রা যোগ করতে হতো। সো আমরা যদি এই নামতাটা শিখি, হ্যাঁ, যে 3 যখন কার্বন সংখ্যা 3 হবে তখন আমরা কি বলবো, 3 দুগুণা 8। হ্যাঁ, মানে 3 দুগুণা 8, মানে 3-এর সাথে 3-এর ডাবল হচ্ছে 6, কিন্তু তার সাথে আরও হচ্ছে 2 এক্সট্রা যোগ করতে হবে। এক্সট্রা যোগ করে কত হবে, 8 হবে। সেই 8টা হচ্ছে মূলত হাইড্রোজেনের সংখ্যা। সো এইভাবে যদি তোমরা শেখো, যে যদি তোমাকে বলি হঠাৎ করে যে কার্বন সংখ্যা যদি 6টা হয় তখন হাইড্রোজেন কয়টা হবে, হ্যাঁ, তখন তুমি কি বলবা, তখন তো হিসাব করতে হবে। হিসাব করার কোনো প্রয়োজন নেই, তুমি মনে করবা 6কে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 6কে 2 দিয়ে গুণ দিলে 12 হয়। তো আমরা কি মনে করবো, 6 দুগুণা 14। হ্যাঁ, জাস্ট এটা 6 দুগুণা 14, জাস্ট আমরা 2 বাড়ায় বলবো। সো এইভাবে আমরা মূলত এই কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাগুলো মনে রাখতে পারি। হ্যাঁ, সো পেন্টেন 5 দুগুণা কত হয়, 10, মানে কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন কতগুলো, 5 দুগুণা 12। সো আর কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন কতগুলো হবে, হাইড্রোজেন হবে 12টা। হ্যাঁ, এবং যদি অক্টেন বলি তাহলে কত, 8 দুগুণা 16 হয়, কিন্তু আমরা বলবো 8 দুগুণা 18, মানে C8H18। হ্যাঁ, সো এইভাবে আমরা এগুলা মনে রাখবো। যদি ডেকেন বলি তাহলে কি হবে, ডেকেন হচ্ছে কার্বন এন সমান হলো 10। হ্যাঁ, এন সমান 10 হলে কি হয়, ডেকেন। সো এই ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা আছে আমরা কীভাবে মনে রাখবো, আমাদের তো এইভাবে গোনা অনেকক্ষণ সময় লাগবে। সো আমরা কী করবো, সে 10 দুগুণা কত হয় 20, কিন্তু আমরা বলবো কি 10 দুগুণা 22, অর্থাৎ 10 × 2 সমান বলবো কি 22। এই নামতাটা শুধু কিন্তু কেমিস্ট্রিতেই মানে আমরা ব্যবহার করব। কেমিস্ট্রির বাইরে গিয়ে বললে কিন্তু অনেকে পাগল বলবে। হ্যাঁ, সো আমরা মনে রাখবো এই নামতা শুধু কেমিস্ট্রির জন্য, যে 2 দুগুণা 6, 3 দুগুণা 8, 4 দুগুণা 10, 5 দুগুণা 12, 6 দুগুণা 14, 7 দুগুণা 16, এই নামতাগুলো শুধুমাত্র আমরা কেমিস্ট্রিতে ব্যবহার করব। আচ্ছা, এখন যদি ডেকেন তারপরে কি কার্বন সংখ্যা যদি 10 থাকে তখন সেটাকে তোমরা কি বলবা, সো কার্বন সংখ্যা যদি 10 থাকে তাহলে আমরা বলবো সেটাকে ডেকেন। কার্বন সংখ্যা যদি 11 থাকে অ্যানডেকেন, যদি 12 থাকে ডোডেকেন, যদি 13 থাকে ট্রাইডেকেন, যদি 14 থাকে টেট্রাডেকেন, 15 থাকলে পেন্টাডেকেন, এন সমান যদি 20 হয় তাহলে হচ্ছে ইকোসেন। হ্যাঁ, আমি একটা তোমাদের চার্ট দেখাচ্ছি, তোমরা জাস্ট গুগল করবা, গুগলে নেম অফ অ্যালকেন দিয়ে সার্চ করলে তোমরা এর একটা চার্ট 100 পর্যন্ত বা এর বেশি দেখতে পাবা। সো আমি তোমাদের একটা চার্ট দেখাচ্ছি, দেখো এটা। সো এখানে এরকম উইকিপিডিয়াতে এই চার্টটা আছে, তোমরা জাস্ট গুগল করবা, করলে পেয়ে যাবা। সো অ্যালকেন সমান এরকম অসংখ্য আসছে, যে অ্যালকেন সমান 5 যদি হয় তাহলে কি হয়, অ্যালকেন সমান 10-এর উপরে যদি 11 হয় তাহলে কি হয়, তখন হয় অ্যানডেকেন, UNDECANE। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো কার্বন সংখ্যা 12 হলে ডোডেকেন, কার্বন সংখ্যা 13 হলে ট্রাইডেকেন, যদি 14 হয় তাহলে হচ্ছে টেট্রাডেকেন, ইকোসেন হচ্ছে 20 হলে দেখো C20H42। হ্যাঁ, তো 20 দুগুণা 40, আমরা 2 বাড়িয়ে বলবো, সো 42। হ্যাঁ, সো এইভাবে যদি 100 হয় কার্বন সংখ্যা তাহলে কত, তাহলে কি হয় দেখো হেক্টেন হয়। হ্যাঁ, সো তোমরা একটু এগুলো দেখবা। সো কার্বনের সংখ্যা যদি 100 হয় তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত হবে, হাইড্রোজেন সংখ্যা হবে 100 দুগুণা 200 হয়, কিন্তু আমরা 2 বেশি করে বলবো, 100 দুগুণা 202, অর্থাৎ হেক্টেন। এটা হচ্ছে কার্বন সংখ্যা যদি 100 হয়। যা হোক, এত মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট 15 থেকে 20 পর্যন্ত মনে রাখবা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। হ্যাঁ, সে অ্যালকেনের প্রস্তুতিটা আমরা অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে পারি।
হ্যাঁ, সো অ্যালকেন অনেকভাবে প্রস্তুত করা যায়, তোমাদের এখানে খুব সহজ সহজ প্রস্তুতিগুলো দেওয়া আছে। যেমন কার্বন ডাই অক্সাইড থেকে আমরা যদি অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে পারি। সো কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করার জন্য তোমাকে কি করতে হবে, কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে হবে। এখন কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন শুধু দিলেই কি বিক্রিয়া হবে? হবে না, এর সাথে তোমাকে কি দিতে হবে, প্রভাবক দিতে হবে। সো প্রভাবক কি? আমরা জানি প্রভাবক হচ্ছে যে সকল বস্তু বিক্রিয়াতে সাহায্য করে, হ্যাঁ, বিক্রিয়াতে প্রভাব বিস্তার করে, বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, তাদেরকে প্রভাবক বলে। এবং হচ্ছে আমাদের তাপমাত্রাও দিতে হবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে আমরা নিকেল প্রভাবক কেন দেব, বা এটাই কেন দেব, এটা কিভাবে মনে রাখবো? হ্যাঁ, এটা বলতে পারো। সো নিকেল প্রভাবক বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে, যদি আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন দেই, তাহলে যদি নিকেল প্রভাবক দিই, প্রভাবক অনেক আছে, আমরা যদি নিকেল প্রভাবক দিই তাহলে আমরা বেস্ট প্রোডাক্ট পাবো, বা খুব ভালো, খুব বেশি পরিমাণে পাবো, হ্যাঁ, বা খুব ভালো উৎপাদন হবে মিথেন। হ্যাঁ, সো এটা রিসার্চ করে বের করে বিজ্ঞানের হিসাব করে দেখেছি নিকেলটা দিলে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা পাওয়া যায়, বা সবচেয়ে বেশি পরিমাণটা পাওয়া যায়, বা সবচেয়ে কম খরচ হয়, বা সবচেয়ে প্রিপারেশন অফ অ্যালকেন দেখব। সো অ্যালকেনের প্রিপারেশন আমরা প্রথম দেখলাম। 1 নম্বর কী আছে? 1 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করাও তাহলে হলো তোমার অ্যালকেন তৈরি হবে। অ্যালকেনটা যে অ্যালকেন তৈরি হয়েছে সেটা হচ্ছে মিথেন CH4 প্লাস হচ্ছে পানি তৈরি হয়েছে। তোমরা দেখবা যে মিথেন প্লাস হচ্ছে পানি তৈরি হয়েছে, সেটা হবে পানি H2O। এখন কথা হলো যে তোমরা এখানে প্রভাবক কি দিবা? প্রভাবক দিবা হচ্ছে নিকেল। টেম্পারেচার কত দিবা? 250 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে স্যার 250 ডিগ্রি সেলসিয়াস এটা কীভাবে মনে রাখবো, বা 250 ডিগ্রি কেন দেব? সো এখানেও একই কথা, যে এখানে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে 250 ডিগ্রি সেলসিয়াস দিলে বেস্ট প্রোডাকশানটা বা বেস্ট প্রোডাকশানটা হয়। হ্যাঁ, এখানে 250 ডিগ্রি। তোমরা যদি মনে করো যে না, আমি রিসার্চ করে আমি 250 ডিগ্রি সেলসিয়াস দেবো না, আমি রিসার্চ করে এই মিথেন তৈরি করব, হ্যাঁ, আমি 100 ডিগ্রি সেলসিয়াসে করব, তাহলে আমি বলবো যে তুমি নোবেল প্রাইজ পেতে পারো। হ্যাঁ, অনেক ভালো, তুমি যদি রিসার্চ করে যদি এখানে 250 ডিগ্রি সেলসিয়াসের কম, যদি 100 ডিগ্রি সেলসিয়াস বা তুমি 10 ডিগ্রি সেলসিয়াসও যদি প্রোডাক্ট তৈরি করে দিতে পারো, তাহলে বলবো যে তোমার সেটা একটা গবেষণা বা সেটা তোমার একটা আবিষ্কার, এবং এর জন্য তুমি একদিন নোবেল প্রাইজও পেতে পারো। সো এই গবেষণা করার আগ পর্যন্ত তোমাকে অন্তত মনে রাখতে হবে যে এখানে আমাদের 250 ডিগ্রি সেলসিয়াসই দিতে হবে, এবং এখানে নিকেল প্রভাবকই দিতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে না আমি নিকেল দেবো না, আয়রন দেবো, তাহলে কি করবো? তুমি আয়রন দিয়ে গবেষণা করে দেখো যে হ্যাঁ আয়রন দিয়েও হয়, সমস্যা নেই, তুমি আয়রন দিতে পারো। কিন্তু বেসটা সবচেয়ে ভালো উৎপাদন তোমাকে নিকেল প্রভাবক দিয়েই হয়, এই কারণে এটা তোমাকে মনে রাখতে হবে আপাতত। হ্যাঁ, এবং এদের কার্যবলী কীরকম হয়, কিভাবে এরা সাহায্য করে, এটা নিয়ে তোমরা উপরের ক্লাসে খুব বিস্তারিত শিখতে পারবা। ক্যাটালাইসিস দিয়ে তোমরা যখন পড়বা তখন তোমরা এটা ভালোভাবে শিখতে পারবে। সো আপাতত তোমরা মনে রাখো জাস্ট নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেই এবং কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে মিথেন পাবো এবং পানি পাবো। আচ্ছা, এবং হাইড্রোজেন এখানে 4 মানে কি, তোমরা যদি এটাকে ব্যালেন্স করো, তোমরা আগের চ্যাপ্টারে শিখেছো ব্যালেন্স কীভাবে করতে হয়। সো তোমরা যদি ব্যালেন্স করো তো এখানে দেখবা যে এখানে আমাদের 4 অণু হাইড্রোজেন লাগে। আচ্ছা, এরপরে আসো, এখন আমরা দেখব অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন পাই। সো এখানেও সেম, নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেনকে যদি আমরা বিক্রিয়া করাই এবং এখানে যদি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অ্যালকেন পাবো। সো ইথেন তো একটা অ্যালকেন, হ্যাঁ, সেটা কিন্তু একটা অ্যালকেন। আচ্ছা, অ্যালকাইনের সাথে আমরা কি করতে পারি? যদি হাইড্রোজেনের বিক্রিয়া করাই তাহলেও আমরা কি পাই? ইথেন বা অ্যালকেন পাই। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে আমরা ধরো একটা অ্যালকিন হচ্ছে ইথিন। সো ইথিন এটার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই তাহলে কি পাবো আমরা? তাহলে হচ্ছে অ্যালকেন পাবো। ঠিক আছে, তোমরা মনে রাখবা ইথিন এটা অ্যালকিন হবে, এর সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই তাহলে অ্যালকেন পাবো। হ্যাঁ, এখানে টেম্পারেচার তুমি দিবা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হচ্ছে নিকেল প্রভাবক। আমরা যদি এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল হচ্ছে C2H4, এটা তো অ্যালকিন, এটাকে আমরা একটু যদি ভেঙে লিখি তাহলে লিখবো হচ্ছে এরকম
সি ডাবল বন্ড সি, এখানে হচ্ছে হাইড্রোজেন হবে, সো এগুলো হলো হাইড্রোজেন এবং এটার নাম যদি আমরা দিই, নাম হচ্ছে ইথিন। এটার সাথে কি বিক্রিয়া করব? হাইড্রোজেনের। সো হাইড্রোজেনটাকে আমি হচ্ছে যদি ভেঙে লিখি, হাইড্রোজেন আর হাইড্রোজেন এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, সো এবার যদি এই ইথিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে? আচ্ছা, বিক্রিয়াটা কিভাবে হবে? বিক্রিয়াটা হবে হচ্ছে এই যে দুইটা বন্ধন আছে, যদি কোনো হাইড্রোকার্বনে যদি ডাবল বন্ড থাকে তাহলে এখানে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড আর একটা বন্ড হচ্ছে পাই বন্ড। হ্যাঁ, মনে রাখবে যে যখন কোনো কার্বন সিকলে বা কার্বন চেইনে বা কোনো বন্ধনে যদি দুইটা বন্ড থাকে তবে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড এবং আর একটা বন্ড হচ্ছে পাই বন্ড। এই পাই বন্ডটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। হ্যাঁ, আমরা যখন তাপ দেব তখন এই পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই বন্ডটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে এই হাইড্রোজেনগুলোর সাথে যুক্ত হবে। হ্যাঁ, অর্থাৎ বন্ডটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, ভেঙে গিয়ে বন্ডটা ভেঙে গিয়ে একটার সাথে এই হাইড্রোজেন যুক্ত হবে আর একটা হাইড্রোজেন কি হবে? এই কার্বনের সাথে যুক্ত হবে। হ্যাঁ, সো আমরা দিয়ে যুক্ত হয়ে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। হ্যাঁ, সো ইথেন তৈরি হয়েছে। সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখবো হচ্ছে এরকম সি, সো আমরা ডাবল বন্ডটা ভেঙে দিলাম, একটা বন্ড আছে, সেইগুলো তো হাইড্রোজেন ছিল, সো যে বন্ডটা ভেঙেছে সেটা এইভাবে ধরা আছে। এখন কি করছে? একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই বন্ধনের সাথে আর একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এখানে। হ্যাঁ, সো এই যে যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে ইথেন। সো এভাবে আমরা কি অ্যালকিন থেকে আমরা কি অ্যালকেন তৈরি করতে পারি। সো এটা হচ্ছে একটা অ্যালকেন। আচ্ছা, এরপরে আসো আমরা আরও এক্সাম্পল দেখব। সো এই বিক্রিয়াটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আসো ইথাইন বা অ্যালকাইন। সো অ্যালকাইন হলো C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন বা এটা একটা অ্যালকাইন। আমরা অ্যালকাইন সম্পর্কে আরও একটু পরে বিস্তারিত শিখব, আপাতত মনে রাখো। সো এটা হচ্ছে অ্যালকাইন। এটার যদি আমরা গাঠনিক সংকেত লিখি তাহলে হচ্ছে দুইটা কার্বনের মাঝে ট্রিপল বন্ড এবং একটা হচ্ছে হাইড্রোজেন আছে প্রতিটা কার্বনে। আচ্ছা, এইটা। সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইন বা ইথাইন। হ্যাঁ, সো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন। এর সাথে যদি আমরা হাইড্রোজেন বিক্রিয়া করাই, এর সাথে বিক্রিয়া করব কি? হাইড্রোজেন। এবং তোমাকে একই রকম নিকেল প্রভাবক দিতে হবে এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা টেম্পারেচার দেই তাহলে আমরা কি পাবো? দেখো, সো প্রথমে তাহলে আমরা কি পেয়েছি? এটা ইথেন। হ্যাঁ, সো আমরা এখানে কিভাবে পাই সেটা আগে লিখি। পাই হচ্ছে ইথেন C2H6। আচ্ছা, এটা তো আমাদের প্রোডাক্ট ইথেন। আচ্ছা, এটা আমরা পাই। এখন যদি আমি একটু ভেঙে দেখাই যে বিক্রিয়াটা কিভাবে হলো। সো এই বিক্রিয়াটা দুইটা স্টেপে হয়েছে। সো দুইটা স্টেপে এই বিক্রিয়াটা হয়েছে। হ্যাঁ, সো প্রথম স্টেপে কি হয় আমি একটু ভেঙে দেখাচ্ছি। প্রথম স্টেপে আমাদের ছিল অ্যাসিটিলিন বা ইথাইন, প্রথম স্টেপে যদি দেখো এখানে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার নোট করে রাখো যে যদি তিনটা বন্ড থাকে তাহলে এই তিনটা বন্ডের ভিতরে মাঝের বন্ডটা বা যে কোনো একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড। হ্যাঁ, আর বাকি দুইটা বন্ড হচ্ছে পাই বন্ড। হ্যাঁ, মনে রাখবে যদি তিনটা বন্ড থাকে তাহলে সেখানে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড। আর সিগমা বন্ড সম্পর্কে তোমরা যে অলরেডি জেনেছো, সিগমা বন্ড অনেক স্ট্রং একটা বন্ড, সহজে ভাঙে না। আচ্ছা, এরপরে বাকি দুইটা বন্ড হচ্ছে পাই বন্ড, উইক বন্ড, সে এই বন্ডগুলো কী হয়ে যায়? ভেঙে যায়। সো এই পাই বন্ড আমরা ধরে নিলাম এটা পাই বন্ড এবং এটা হচ্ছে পাই বন্ড। এখন কী হয়ে যাবে? এই পাই বন্ডটা ভেঙে যাবে। হ্যাঁ, মাঝখান দিয়ে যদি ভেঙে যায় এখানে আমাদের হাইড্রোজেনের সাথে প্রথমে 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, সো এই হাইড্রোজেনটাকে আমরা কিভাবে লিখি? যদি এইভাবে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এই হাইড্রোজেনটাকে এইভাবে লিখলাম। এখন প্রথমে একটা বন্ড ভেঙে যাবে। হ্যাঁ, দুইটা পাই বন্ডের প্রথমে একটা পাই বন্ড ভাঙবে, ভেঙে তোমাদের যে যৌগটা তৈরি হবে এখানে তোমরা নিকেল প্রভাবক দিবা এবং হচ্ছে টেম্পারেচার সিমিলার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস
দিবা। আচ্ছা, দিলে প্রথমে কি হয়, প্রথমে হলো এই যে দুইটা কার্বনের মাঝে তিনটা বন্ড ছিল, তার একটা বন্ড হচ্ছে কি হয়ে গেছে, একটা বন্ড হলো, যে কোনো একটা বন্ড হচ্ছে প্রথমে ভাঙ্গে। হ্যাঁ, সো যে বন্ডটা ভেঙে গেল সেটা হচ্ছে এটা, এখানে একটা কার্বন হবে এটা। সো যে বন্ডটা ভেঙে গেল সেই বন্ডটা হলো এইটা। আচ্ছা, আর এগুলো আমার আগেই হাইড্রোজেন ছিল, সেগুলো হাইড্রোজেন ছিল। হ্যাঁ, এখন কি হবে, এই যে ভাঙা বন্ড, এই বন্ডে এসে একটা হাইড্রোজেন যুক্ত হবে এইটা, আর একটা হাইড্রোজেন এটা এসে কি করবে, এখানে যুক্ত হবে। হ্যাঁ, যুক্ত হলো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে এই বিক্রিয়াটা হবে। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি হবে, পরে এটাতে যদি আবার একটা যদি এক অণু হাইড্রোজেন যুক্ত করি, হ্যাঁ, বা এটাকে আমরা কিভাবে লিখি, এইচ আর এইচ বন্ড হিসাবে যদি লিখি, পরে আবার কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পাই বন্ড, এই পাই বন্ডটা ভেঙে গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। তখন শুধু একটাই সিগমা বন্ডটা থাকলো, আর এটা হাইড্রোজেন ছিল, এখানে আর একটা হাইড্রোজেন ছিল ধরো এটা, আর এটা হাইড্রোজেন ছিল, এখানে হচ্ছে হাইড্রোজেন ছিল, আর তোমার হচ্ছে এই বন্ডটা যে ভেঙে গেছে, এই ভাঙা বন্ডটা ধরো এটা। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভাঙা বন্ডে কী হয়ে যাবে, এই হাইড্রোজেন এসে যুক্ত হবে একটাতে, আর এই হাইড্রোজেন এসে আর একটা ভাঙা বন্ডে যুক্ত হবে। আচ্ছা, এখানে হাইড্রোজেন একটা ছিল আগেই। আচ্ছা, সো এইভাবে আমাদের এটা হলো, সো এটা হলো সেকেন্ড স্টেপ। সো দুইটা স্টেপে মূলত এই বিক্রিয়াটা হয়। পরে আমরা যে যৌগটা পেলাম এটার নাম তোমরা জানো অলরেডি, সো এটার নাম হচ্ছে C2H6। হ্যাঁ, এবং এটাকে আমরা ইথেন নামে চিনি। আচ্ছা, সো এইভাবে মূলত বন্ধনটা হয়। এখন তোমাদের বইয়ে কি করছে, তোমাদের বই হচ্ছে 2H2 দিয়ে দিয়েছে, মানে হচ্ছে এই দুইটা স্টেপকে একসাথে করে দিয়েছে। মানে হচ্ছে এটা ছিল আমাদের অ্যাসিটিলিন, এটার সাথে ডাইরেক্ট তোমাদের হচ্ছে দুই অণু হাইড্রোজেন দিছে, যেহেতু আমরা দুইবার বিক্রিয়া করি, দুই অণু হাইড্রোজেন মানে বেশি পরিমাণে হাইড্রোজেন দিয়ে দিবা, তখন একবারে এই বিক্রিয়াটা হবে। হ্যাঁ, বিক্রিয়াটা হয়ে তোমাদের এই প্রোডাক্টটা তৈরি হবে। সো এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে প্রভাবকগুলো ঠিক দিবা, নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা কীভাবে মিথেন অ্যালকেন তৈরি করতে পারি তার বিক্রিয়া। এরপরে আসো আর একটা বিক্রিয়া হচ্ছে ইম্পর্টেন্ট বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি, তোমরা দেখো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে, হ্যাঁ, সো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। অর্থাৎ বলছে সোডিয়াম ইথানয়েডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এবং যদি একটু তাপ দাও, তাহলে তোমাদের অ্যালকেন বা এখানে মিথেন তৈরি হবে এবং সোডিয়াম কার্বনেট তৈরি হবে। সো তোমাদের এখানে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক লাগতেছে হচ্ছে সোডিয়াম ইথানয়েড। হ্যাঁ, সো তোমাদের 4 নাম্বারটা যদি বলি, তোমাদের লাগবে হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডের সংকেত হচ্ছে, মনে রাখবে একটু, CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এর সাথে বিক্রিয়া করাবো হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এবং এখানে প্রভাবকটা মনে রাখতে হবে, প্রভাবক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ। আচ্ছা, যদি তাপ দিই তাহলে আমাদের কি তৈরি হবে, অ্যালকেন বা এখানে তৈরি হবে হচ্ছে মিথেন। প্রোডাক্টটা আমি এখানে লিখে দিলাম, মিথেন প্লাস তৈরি হবে সোডিয়াম কার্বনেট, প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। সো এটা হচ্ছে বিক্রিয়া। সো এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, তোমাদের জন্য খুব কঠিন মনে হতে পারে, বাট একটু প্র্যাকটিস করো। এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ক্যালসিয়াম অক্সাইড এবং তাপের সাহায্যে বিক্রিয়া করে আমরা মিথেন পাই এবং সোডিয়াম কার্বনেট পাই। ওকে, সো এই কয়েকটা বিক্রিয়া আছে তোমাদের, খুব বেশি কঠিন বিক্রিয়া নাই, তো জাস্ট এই বিক্রিয়া কয়টা শেখো।
আচ্ছা, একটু কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্ম সম্পর্কে আমি আগেই বলেছি, অ্যালকেনকে তো আমরা প্যারাফিন বলি, হ্যাঁ, সহজে বিক্রিয়া করতে চাই না। কিন্তু যেহেতু এখানে অ্যালকেনের সাধারণ সংকেতে আমরা দেখেছি CnH2n+2, সো এখানে এন এর মান তো আমরা 1 থেকে শুরু করে অনেক দিতে পারি, 100-200 পর্যন্ত দিতে পারি। সো এখানে আমাদের এই এন এর মানের উপর ডিপেন্ড করে বা কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে অ্যালকেনের ধর্মের এক ধরনের চেঞ্জ আসে বা কীরকম সেটা আমরা দেখব। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা ভৌত অবস্থায় অ্যালকেনের কার্বন সংখ্যার উপর কী করে, ডিপেন্ড করে। সো কার্বন সংখ্যার উপর নির্ভর করে হচ্ছে এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে ভৌত অবস্থা, এগুলো হচ্ছে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে। আচ্ছা, কার্বন সংখ্যার পরিবর্তন হলে এই ভৌত অবস্থায় পরিবর্তন। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে যদি 1 থেকে 4 কার্বন সংখ্যার যদি কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় তাহলে তার স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে হয়, হ্যাঁ, এবং এগুলো গ্যাসীয় হয়। সো কক্ষ তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? সো যদি 1 থেকে 4 হয় কার্বন সংখ্যা, হ্যাঁ, বা এন এর মান তোমরা বলতে পারো, এন এর মান যদি 1 থেকে 4 হয় তাদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে হয় এবং এগুলো কি হয়ে যায়, গ্যাসীয় হয়। এবং স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝায়। তাহলে কক্ষ তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা রুম টেম্পারেচার। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের রুমে যে টেম্পারেচার থাকে সেটাকে আমরা কক্ষ তাপমাত্রা বলে থাকি, তবে এটার এক্স্যাক্ট মান হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সো এটাকে যদি কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয় তবে সেই পদার্থগুলো কি হয়ে যায়, গ্যাসীয় হয় এবং তার স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে মানে 25 ডিগ্রি হচ্ছে নিচে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে 1 থেকে 4 কার্বনের বৈশিষ্ট্য। এরপরে যদি কার্বন সংখ্যা 5 থেকে 15 হয় তবে সেই হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা কি হয়ে যাবে, উপরে হবে। সো যদি কার্বন সংখ্যা 5 থেকে 15 হয় বা এন এর মান বলতে পারো, এন সমান যদি 5 থেকে 15 হয় তবে তাদের বৈশিষ্ট্য হবে হচ্ছে তরল হবে। তরল হবে এবং এগুলো হচ্ছে স্ফুটনাঙ্ক হবে কক্ষ তাপমাত্রার উপরে। হ্যাঁ, সো এদের স্ফুটনাঙ্ক কত হবে? সো এটাকে আমরা স্ফুটনাঙ্ক বলতে পারি। সো স্ফুটনাঙ্ক হবে কত? এই 25 ডিগ্রি থেকে বেশি। হ্যাঁ, সো 25 ডিগ্রি থেকে বেশি হবে স্ফুটনাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এর গঠন, ভৌত গঠন হচ্ছে তরল। আচ্ছা, এরপরে যদি কার্বন সংখ্যা 16 থেকে বেশি হয় তাহলে তারা কি হয়ে যায়, কঠিন হয়। যদি কার্বন সংখ্যা যদি 16 থেকে বেশি হয় তবে তারা কি হয়ে যায়, কঠিন হয়। এদের ভৌত গঠন হয় কঠিন। হ্যাঁ, এইটা। সো এই হলো মোটামুটি অ্যালকেনের ধর্ম। হ্যাঁ, তাহলে আমরা একটু মনে রাখবো, কার্বন সংখ্যা 1 থেকে যদি 4 হয় তাহলে গ্যাসীয় হয়, মোস্ট ইম্পর্টেন্ট গ্যাসীয়, যেমন আমাদের মিথেন আছে, এরপরে হচ্ছে ইথেন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু গ্যাসীয়। এই মিথেনটা আমরা রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করি। আচ্ছা, রান্নার চুলাতে আমরা এই গ্যাস ব্যবহার করি। আচ্ছা, এরপরে হচ্ছে তরল। 5 থেকে 15 কার্বন যদি হয় তরল এবং এর স্ফুটনাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি বা কক্ষ তাপমাত্রা থেকে বেশি। এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ অবজেক্টিভে আসে। এবং কার্বন সংখ্যা যদি 16 থেকে বড় হয়, বেশি হয়, তবে সেগুলো কঠিন হয়। আচ্ছা, এরপরে আসো রাসায়নিক ধর্ম কি। সো রাসায়নিক ধর্ম অ্যালকেনের আমরা আগেই বলেছি যে অ্যালকেন হচ্ছে ইনার্ট টাইপের বা এটা প্যারাফিন। সো এরা হচ্ছে প্যারাফিন বা হচ্ছে এরা সহজে কি বিক্রিয়া করতে চায় না, তাই সাধারণ অবস্থায় অ্যাসিড, ক্ষারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না। তারপরেও কি কিছু কিছু বিক্রিয়া হয়, হ্যাঁ, কিছু কিছু বিক্রিয়া করে। সেই বিক্রিয়াগুলো আমরা এখন দেখব। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। হ্যাঁ, ক্লোরিনের সাথে অ্যালকেনগুলো অতিবেগুনি বা ইউভি রশ্মির প্রভাবে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে। আচ্ছা, এই বিক্রিয়াটা 4টি ধাপে সম্পূর্ণ হয়। হ্যাঁ, বিক্রিয়াটা আমি তোমাদের একটু দেখাবো। সো অ্যালকেনের বিক্রিয়া প্রথমে কি করে, অ্যালকেন, ধরো আমাদের মিথেন, যদি এক্সাম্পলটা নেই, মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে 4টা ধাপে। হ্যাঁ, মানে আমরা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের প্রোডাক্টটা আমি একটু লিখে দেখাই, পরে এক্সপ্লেন করি। আমাদের তৈরি হবে
টেট্রাক্লোরো CCl4 এই টেট্রাক্লোরো তৈরি করবে। আচ্ছা, আমরা বিক্রিয়াটা একটু এক্সপ্লেন করে সুন্দর করে দেখি যে বিক্রিয়াটা কিভাবে হয়। ধরো মিথেন হচ্ছে আমাদের, মিথেনকে আমরা লিখি CH সো এইভাবে তো আমরা মিথেন লিখি। সো স্টেপ 1 যদি আমরা দেখি, স্টেপ 1 প্রথমে আমাদের এই মিথেন বিক্রিয়া করবে কার সাথে? ক্লোরিনের সাথে। হ্যাঁ, সো ক্লোরিন Cl2কে আমরা এইভাবে ভেঙে লিখলাম। আচ্ছা, সো এটা ছিল আমাদের মিথেন। এর সাথে প্রথমে কি করবে? এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, আর হলো এই ক্লোরিনটা এখানে এসে কার্বনের সাথে যুক্ত হবে। অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা হবে, ইউভি দিতে হবে তোমাকে, ইউভি রশ্মির প্রভাবে। হ্যাঁ, সো ইউভি রশ্মির প্রভাবে কি হয়ে যাবে তাহলে? প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো তৈরি হলো, আর এখানে হচ্ছে কার্বন সাথে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন চলে গিয়েছে। সো এখন এই ক্লোরিনটা এসে কি হবে? যুক্ত হবে। সো এগুলো আসলে ছিল হাইড্রোজেন। সো এখানে আবার নতুন করে কি আসলো? সো এটা ক্লোরিনটা যুক্ত হলো, এখানকার একটা ক্লোরিন। হ্যাঁ, আর এই ক্লোরিনটার মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপে তৈরি হয়, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। সো এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। আচ্ছা, এরপরে এটা আবার বিক্রিয়া করবে, অর্থাৎ ক্লোরোমিথেনটা যদি আমরা লিখি স্টেপ 2, এই হচ্ছে আমাদের ক্লোরোমিথেনের তিনটা হাইড্রোজেন। টেট্রাক্লোরিনটাকে যদি আমরা এইভাবে লিখি যে ক্লোরিনটা এখানে দিলাম, আর এখানে যদি হাইড্রোজেনটা দেই, হ্যাঁ, দিয়ে যদি আমরা ক্লোরিনের সাথে এইভাবে বিক্রিয়া করাই, তাহলে দেখো এখানে কি হবে? এই হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। হ্যাঁ, সো এটা দিয়ে প্রথমে ইউভি দিতে হবে। প্রথমে কি হয়ে যাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। প্লাস এখানে কি হবে? এখানে হচ্ছে এই ক্লোরিনটা এসে এই কার্বনের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি হবে? দেখো, সো আমি এটাকে এখানে লিখলাম কার্বন, চারটা হাতে আগে ছিল হাইড্রোজেন, এটা এই একটা হাইড্রোজেন ছিল, এখানে ছিল ক্লোরিন। এবার নতুন করে একটা ক্লোরিন এসে কি হলো? এখানে যুক্ত হলো। সো এই যৌগটা তৈরি হবে সেকেন্ড স্টেপে, এবং এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। সো যেখানে দুইটা ক্লোরিন আছে, এই কারণে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন। আচ্ছা, সো সেকেন্ড স্টেপ এটা তৈরি হলো। এবার আমরা দেখি থার্ড স্টেপে কি হয়। থার্ড স্টেপে আমাদের প্রথমে ডাইক্লোরোমিথেনটাকে লিখতে হবে। সো ডাইক্লোরোমিথেনের সংকেত হচ্ছে এটা, আমরা একটু লিখি মিথেন, চারটা হাতে ডাইক্লোরো, যেহেতু দুইটা ক্লোরিন আছে, আর হচ্ছে বাকি দুইটা হাত হাইড্রোজেন। তো হাইড্রোজেনগুলো এদিকে দিলাম, ক্লোরিন দুইটা এদিকে দিলাম। আচ্ছা, এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে ক্লোরিন অণুটাকে আমরা এইভাবে বন্ধন দিয়ে লিখলাম। সো এখানে এবার কি হবে? এই হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, আর বাকি ক্লোরিনটা যুক্ত হবে। সো ইউভি দিতে হবে। সো এখানেও কী হয়ে যাবে? এই ক্লোরিনটা এসে এই কার্বনের সাথে যুক্ত হবে। আচ্ছা, সো আমরা একটু লিখি। সো কার্বন ছিল এটা, এর সাথে এই ক্লোরিনগুলো ছিল চারটা হাত। সো এই দুইটা ক্লোরিন আগেই ছিল। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন ছিল, নতুন হাইড্রোজেন চলে গেল, এই হাইড্রোজেনটা এখন নতুন এসে এই ক্লোরিন যুক্ত হলো। আচ্ছা, প্লাস হচ্ছে HCl। হ্যাঁ, সো এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা, এবার থার্ড স্টেপ গেল। ফোর্থ স্টেপে কি হবে? ফোর্থ স্টেপে ট্রাইক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন একটা যুক্ত হবে। সো ট্রাইক্লোরোমিথেনটাকে যদি আমরা লিখি, সো এটা হচ্ছে কার্বন, এর সাথে চারটা হাতে তিনটাই আমাদের ক্লোরিন হয়ে গেছে অলরেডি।
সো বাকি একটা হাইড্রোজেন আছে, এটার সাথে আবার কি করবে, এই ক্লোরিন অণু বিক্রিয়া করবে। আচ্ছা, সো এখানেও সিমিলারভাবে হাইড্রোজেন আর ক্লোরিন দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, প্লাস এই ক্লোরিনটা এসে এই কার্বনের সাথে যুক্ত হবে। সো ইউভি দিতে হবে, দিলে আমাদের এই হচ্ছে কার্বন, এর 4টা হাত। হ্যাঁ, নতুন যে আমাদের এই ক্লোরিনগুলো আগে ছিল ট্রাইক্লোরেতে, আর নতুন হাতে আমাদের হচ্ছে এই ক্লোরিনটা এসে যুক্ত হলো, প্লাস বাকি হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই হলো, এটা হলো আমাদের, দেখো কার্বন একটা আর 4টা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে CCl4 এবং এটাকেই আমরা বলবো টেট্রা ক্লোরো মিথেন। সো খুব চমৎকার একটা বিক্রিয়া। হ্যাঁ, বিক্রিয়াটা অনেক সহজ। তোমরা যদি একটু দেখো যে প্রথমে আমাদের মিথেন ছিল, মিথেনের এই হাইড্রোজেন আর এই ক্লোরিন নিয়ে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, তারপরে এই ক্লোরিনটা এই কার্বনের সাথে যুক্ত হলো। সো ফার্স্ট ক্লোরিন প্রথম যুক্ত হলো, পরে আবার আরেকটা ক্লোরিন যুক্ত হলো, আবার আরেকটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আরেকটা ক্লোরিন যুক্ত হলো, এরপর আরেকটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আরেকটা ক্লোরিন যুক্ত হলো। এইভাবে 4বার ক্লোরিন যুক্ত হয়ে আমাদের টেট্রাক্লোর মিথেন তৈরি হয়। সো এটা ছিল আমাদের ক্লোরিনের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। সো এখানে দেখো বিক্রিয়াগুলো ওরা সেমভাবে করছে, আমি একটু ব্যাখ্যা করে করেছি, ওরা কোনো ব্যাখ্যা করেনি। সো মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। আমি তোমাদের দেখিয়েছি যে কীভাবে বিক্রিয়াগুলো হয়। সো এটা ছিল ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া। আচ্ছা, এরপরে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াও অ্যালকেন করে থাকে। হ্যাঁ, যেমন আমাদের মিথেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করাই, যেটা এই মিথেন তো আমরা জানি যে রান্নার গ্যাস। হ্যাঁ, আমরা যে চুলাতে গ্যাস ব্যবহার করি সেটা মিথেন। সো এই মিথেনটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, স্বাভাবিক বায়ুতে অক্সিজেন থাকে, এই বিক্রিয়া করে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপশক্তি। আমরা যখন রান্না করি তখন তাপশক্তি উৎপন্ন হয়, যেটাতে আমরা রান্নার কাজ করি, এবং হচ্ছে প্রচুর পানি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যে কোনো আগুন জ্বালালে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা একটু শিখে রাখবে। সো বিক্রিয়াটা হচ্ছে মিথেন প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, প্লাস হচ্ছে পানি তৈরি করে, প্লাস হলো তাপ তৈরি করে। সো আমরা রান্নার করার জন্য যে গ্যাস ব্যবহার করি সেই গ্যাসটা এই বিক্রিয়াটা করে। আচ্ছা, সো আজকের মতো এ পর্যন্তই।